Army is our everything, my everything. ওটির লাল আলো এখনো জ্বলছে, সময় যেন থমকে গেছে আজ। জঙ্কক দু হাত মুঠো করে বসে আছে, অপেক্ষার অনন্ত যন্ত্রণায় ছটফট করছে সে। জঙ্ককের অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না, সময়ের কাঁটা চলমান। আজ থমকে গেছে তার জন্য। হসপিটালের করিডোরে অসহায়ের মতো বসে আছে সে, অথচ কিছুই করতে পারছে না, শুধু একের পর এক দোয়া করে যাচ্ছে। চোখের সামনে বারবার সেই হাসি মাখা মুখটা ফুটে উঠছিল। একসময় অপারেশন থিয়েটারের দরজা খুলল, জঙ্ককের শ্বাস যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে এলো। ডক্টরের মুখ গম্ভীর, নার্সদের ব্যস্ততা দেখে বুকের ভেতরে ধক করে উঠল ওর। ডক্টর ধীরে ধীরে জঙ্ককের কাছে এগিয়ে এলেন, চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু ঠোঁটের কোণে এক টুকরো স্বস্তির আভাস। অপারেশন সাকসেসফুল মিস্টার জিয়ন, রোগী এখন আশঙ্কামুক্ত, তবে এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে। খুব দ্রুত জ্ঞান ফিরবে। আপনি চাইলে একটু পর দেখা করতে পারবেন, নো প্রবলেম। ডক্টরের কথা শুনে জঙ্কক ধাপ করে চেয়ারে বসে পড়ল, লম্বা একটা শ্বাস নিল, আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া আদায় করলো। কিছুক্ষণ পর নার্স এসে জানালেন, রোগীর জ্ঞান ফিরেছে, তবে খুব দুর্বল। আপনি চাইলে দেখা করতে পারেন, তবে বেশি কথা বলতে পারবেন না। জঙ্কক ধীর পায়ে ঢুকলো, বিছানায় শুয়ে আছে তে, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, মুখটা নিস্তেজ ভাব। তবে সে প্রিয় মুখটা দেখে জঙ্ককের মনটা একটু হলেও শান্ত হলো। জঙ্কক ধীরে ধীরে এগিয়ে গেল, কাঁপা কাঁপা হাতে তের হাত ধরলো। জঙ্ককের চোখ ভিজে উঠল, সমস্ত জেদ, রাগ, ভুল বোঝাবুঝি, অভিমান যেন এক মুহূর্তে গলে গেল। ওর কণ্ঠ এমন আটকে আটকে আসছিল। জঙ্কক একটু ঝুঁকে তের কপালে গভীর চুমু আঁকলো। তে অচেতন থাকলেও মুখে এক ধরনের প্রশান্তি ফুটে উঠেছে, যেন অচেতন মনেও সে অনুভব করতে পারছে জঙ্ককের ছোঁয়া, তার ভালোবাসা। জঙ্কক বিছানার পাশে বসে রইল, এক মুহূর্তের জন্য হাত ছাড়ল না তের। মনে মনে প্রতিজ্ঞা করলো, আর কোনো ভুল বোঝাবুঝি রাখবো না সোনা, আর কোনো দূরত্ব নাই। তোকে আমি এবার সবটা বলবো, সবটা তোর সামনে ক্লিয়ার করব। তুই শুধু আমার হয়ে থাকবি, আমার কাছে, আমার বুকে নিরাপদ স্থানে থাকবি। তে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে, চোখের পাতা সামান্য কেঁপে উঠছে, হয়তো ঘুমের ঘোরেও সে অনুভব করতে পারছে তার ভালোবাসার সেই স্পর্শ। জঙ্কুক তের গলার কাছে মুখ নিল, তে শরীরে স্নেহ নিয়ে ফিসফিস করে বলল, তুমি আমার পুতুল বউ সোনা, আমার ভালোবাসা, আমার জীবন। এবার থেকে আর কোনো বাধা নয়, আর কোনো বাধাই আমাদের আলাদা করতে পারবে না। নরম আলতো আলোয় তের মুখটা যেন স্বচ্ছ লাগছে। জঙ্কুক ওর হাত আরো শক্ত করে ধরে রাখলো, মনে মনে প্রতিজ্ঞা করলো এই হাত আর কখনোই ছাড়বে না সে। হঠাৎ কল আসলো, ফোনটা বের করে দেখলো বডিগার্ডদের মধ্যে একজন কল করেছে। জঙ্কুক রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠলো, বস একটু বাইরে আসবেন, ইউনো স্যার এসেছেন। ওয়েট করো, আসছি। কথাটা বলে তের কপালে গভীর চুমু এঁকে চলে গেল বাইরের দিকে। জঙ্কুক ইয়ানোর সামনে দাঁড়িয়ে বলল, অল রাইট ইউনো। জি জি স্যার, সব ঠিক আছে, বাট সমস্যাটা অন্য জায়গায়। কি সমস্যা? ইয়ানো চারপাশে একবার দেখে নিল, যেন নিশ্চিত হতে চাইল কেউ শুনছে না। অতঃপর গম্ভীর গলায় বলল, স্যার, আমার মনে হচ্ছে কেউ আপনাকে ফলো করছে। জঙ্কুকের ভ্রু কুঁচকে এলো, চোখের গম্ভীরতা আরো যেন প্রখর হলো। সে যে রেগে আছে সেটা তার চোখ প্রকাশ্য বলে দিচ্ছে। ইয়ানো একটু কাছে এসে নিচু স্বরে বলল, আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি একটা কালো এসইউভি গাড়ি আমাদের বারবার হসপিটালের আশেপাশে চক্কর দিচ্ছিল। গাড়িটা আমাদের নয়, বাট গাড়ির গ্লাসটা ব্ল্যাক টিন্ডের হওয়ায় ভেতরের কাউকে দেখতে পারিনি স্যার। আমাদের লোকেরা খেয়াল করেছে, কিন্তু আমরা যখনই কাছে যাই তখনই গাড়িটা দ্রুত সরে যায়, আমরা ধরতে পারিনি। জঙ্কুকের চোখ মুখ আরো প্রখর হয়ে উঠল। তে এখনো হসপিটালে শুয়ে আছে, আর কেউ যদি ওদের উপর নজর রাখে তাহলে ব্যাপারটা মোটেও ভালো কিছু হবে না। জঙ্কুক খুবই গম্ভীর গলায় ও রাগ নিয়ে বলল, গাড়ির নাম্বারটা কি কালেক্ট করা হয়েছে? জি স্যার, তবে গাড়ির শেষে 3টা ডিজিট স্পষ্টভাবে দেখা গিয়েছে, 791। বাকিটা আমরা বের করার চেষ্টা করেছি। সিকিউরিটি ডাবল করা হসপিটালের, দরকার হলে পুলিশের লোক সাথে রাখো। আর ওই গাড়ি আবার দেখা গেলে বা কোথাও পার্ক করা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে। আমিও দেখতে চাই কার এত বড় সাহস, কে এতটা উৎসাহী আমার পেছনে লেগেছে। আর হ্যাঁ, অবশ্যই বডিগার্ডদের মধ্যে খেয়াল রাখবে, কাকে তোমাদের নিজেদের লোকের মধ্যেও অন্যরকম লাগে। আমাকে ফলো করছে, অবশ্যই আমাদের লোকেদের মধ্যে কেউ আছে যে তাদেরকে ইনফর্ম করছে। আশা করি তোমাকে এতটা বোঝাতে হবে না। আমাদের স্পেশাল ফোর্সদের মধ্যে থেকে কিছু লোক পাঠাতে বলো, দের কেবিনের সামনে যেন তারা থাকে। আর
বডিগার্ডদের সতর্ক করে দেবে যেন তারা ঠিকঠাক মতো লক্ষ্য রাখে আশেপাশে। স্পেশাল ফোর্সদের মধ্যে কিছু লোক সিভিলে বাইরে রাখো, এটা যেন আমি আর তুমি ছাড়া কেউ না জানতে পারে। এই ব্যাপারটা খুবই লোকানো থাকবে, আর যাই হোক আমাকে ইনফর্ম করবে। ইয়োনো মাথা নেড়ে সম্মতি জানিয়ে এবং দ্রুত কাজের জন্য চলে গেল। জঙ্কুক এক মুহূর্তের জন্য তের কেবিনের দিকে তাকিয়ে তার মনোযোগ পুরোপুরি সেই জায়গায় পড়ে আছে, তের সেই কেবিনে। জঙ্কুক হসপিটালের দিকে পা বাড়াতেই হঠাৎ বুকের পাশটায় একটা তীব্র ব্যথা অনুভব করলো। মনে হচ্ছিল যেন কিছু একটা বুকের মধ্যে ঢুকে পড়েছে। ব্যথাটা হালকা ছিল না, কিন্তু সে তা উপেক্ষা করে আরো দ্রুত হসপিটালে ঢুকে পড়লো। তার চোখের সামনে শুধু তের চেহারাটাই ভেসে উঠছিল। জঙ্কুক তের কেবিনের দিকে ছুটে গেল। মনে হচ্ছিল যেন তের কেবিনের কাছে পৌঁছাতে পারলেই সব ঠিক হয়ে যাবে। বুকের বাপাসের ব্যথাটা আরো তীব্র হচ্ছিল, কিন্তু সে দমে পড়ল না। তের মুখটা, তার হাসি, তার চোখের দৃষ্টি সবকিছু মনে পড়ছিল। সে জানতো তের কাছে ফিরে যেতে পারলে সে সারা পৃথিবী জয় করতে পারবে। জঙ্কুক কেবিনের সামনে এসে দাঁড়ালো, কিন্তু তখনই তার পা যেন আটকে গেল সামনে থাকা বডিগার্ডগুলোর নিথর দেহ দেখে। তার বুকের ভিতরে অদ্ভুত এক শূন্যতা ছড়িয়ে পড়ল। জীবনে এতটা ভয়, এতটা অসহায় অনুভব করেনি সে কখনোই। মনে হচ্ছিল সারা দুনিয়া যেন নিচে নেমে যাচ্ছে। দ্য লয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির জেকে কাউকে হারানোর তীব্র ব্যথায় কাতরাচ্ছে। এই মুহূর্তে তার শরীর যেন ভারী হয়ে উঠল। মনে হচ্ছে তার পরিচিতির সমস্ত শক্তি, সাহস হারিয়ে ফেলেছে। এই অবস্থায় তের পাশে দাঁড়ানো তো দূরের কথা, কেবল তাকে ফিরে পেতে চেয়ে সে নিজের অজান্তে কাঁপছিল। জঙ্কুক কেবিনের দরজা খুলে ভেতরে পা রাখতেই সেদিকে তার চোখ পড়ল। সমস্ত শরীরটা যেন জমে গেল। এক মুহূর্তে সবকিছু থমকে গেল তার। তে নেই, তের বিছানা ফাঁকা, সিটগুলো কেমন অস্থিরভাবে ছড়িয়ে ছিটে আছে। মনে হলো যেন পৃথিবীটা এক নিমিষেই এলোমেলো হয়ে গিয়েছে। চোখের সামনে কিছু স্পষ্ট হচ্ছিল না তার। এক অদ্ভুত শূন্যতা তাকে আচ্ছন্ন করে ফেললো। কেমন যেন ভাঙা ভাঙা লাগছিল নিজেকে। সে পা বাড়ালো, কিন্তু প্রতিটা পদক্ষেপ যেন একটা যন্ত্রণা ছিল, শূন্যতার তীব্র যন্ত্রণা। কোথাও যেন সঠিক উত্তর নেই, সব অদৃশ্য হয়ে গেছে। তে কোথায়, কেমন আছে, কিভাবে আছে? ইয়োনো তার পেছনে দাঁড়িয়েছিল। তার মুখোভয়ে কোনো শব্দ ছিল না, সে শুধু তাকিয়েছিল জঙ্কুকের দিকে। জঙ্কুকের প্রতিক্রিয়া এখন কি হবে সেটা বোঝার জন্য। জঙ্কুক কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শব্দ বের হলো না। তার মনে হচ্ছিল যেন পৃথিবীটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে। ইয়োনো এদিক সেদিক তাকিয়ে দেখতে পেল দেয়ালে একটা নোট ঝুলছে। ইয়োনো দ্রুত গিয়ে সেটি দেখলো। নোটটি হাতে নিয়ে বলল, স্যার দেখুন এটা। জঙ্কুক নোটটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। চোখে অসীম উদ্বেগ, মনে অস্থিরতা। একে বাঁচাতে চাইলে এই ডেরায় চলে আসো, অন্যথায় তোমার প্রিয়তমাকে তুমি ফিরে পাবে না। সময় খুব কম, দ্রুত আসো ডিয়ার। পড়া শেষ করতে না করতেই জঙ্কুক রক্তচক্ষু নিয়ে নোটটা ছিঁড়ে ফেললো। তার চোখে আগুনের দৃষ্টি, শরীরে ঝলসে যাচ্ছে তীব্র রাগে। জঙ্কুক চোখ বন্ধ করে শ্বাস টেনে নিয়ে ইয়োনোকে নির্দেশ দিল, পুরান গোডাউনে চলো, সেখানেই আমার তে আছে, সেখানেই যাব আমরা। কিন্তু সাবধান, সিকিউরিটি বাড়াতে হবে। প্রত্যেকটা কোন স্টাফ দিয়ে ভরিয়ে দাও, প্রত্যেকটা কোণা যেন স্পষ্টভাবে খেয়াল রাখে। ইয়োনো দ্রুত সিকিউরিটি টিমের সঙ্গে যোগাযোগ করে প্রস্তুতি নিতে শুরু করলো। স্যার আমরা এখনই রওনা দিয়েছি, পুরো এলাকা আমরা ঘিরে রাখবো। গো ফাস্ট। জঙ্কুকরা রওনা দিয়েছে কিছুক্ষণ আগেই। স্নায়ুর মধ্যচাপে কেবল একটাই চাওয়া, থেকে ফিরে পেতেই হবে। রওনা দিয়েছে তারা প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। অর্ধেক রাস্তা পেরিয়ে তাদের সঙ্গে আরও কিছু লোক অ্যাড হলো। তাদের মুখে একটাই উদ্দেশ্য, থেকে উদ্ধার করতে হবে। জঙ্কুক একটু বাঁকা হাসলো, তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। মনে মনে সে বলল, রেডি ফর দিস মাই এনিমি। এবার বুঝবা তুমি কার কলিজায় হাত দিয়েছো। অবশেষে তারা সেই ডেরায় পৌঁছালো। বিশাল একটি পুরানো গোডাউন, চারিপাশে পরিত্যক্ত পরিবেশ, যেন এক রহস্যময় আধার ঢাকা। জঙ্কুক সবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থমকে দিল সবাইকে। এই পুরো এরিয়া ঘিরে ফেলো, আমি ভেতরে যাচ্ছি। তার চোখে দৃঢ়তা ছিল, মনে ছিল যেন কিছু তাকে থামাতে পারবে না। বাকি সদস্যরা একে একে জায়গাটা ঘিরে ফেলল, নিরাপত্তার সব ব্যবস্থা নিশ্চিত করলো। জঙ্কুক এক মুহূর্তের জন্য পেছনে ফিরে তাকালো না। গম্ভীর শ্বাস নিয়ে সে সোজা ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করতেই জঙ্কুকের অন্তর আত্মা কেঁপে উঠল। থেকে ঝুলিয়ে বেঁধে রাখা হয়েছে, তার সাদা ব্যান্ডেজখানা রক্তে রঞ্জিত হয়ে আছে। মুহূর্তে জল শক্ত হয়ে গেল জঙ্কুকের। রাগে তার রক্ত টকবক করতে শুরু করলো। আরও
একটু ভালো করে পর্যবেক্ষণ করলো। জঙ্কুক মাস্ক পরা লোকটিকে দেখলো। সে এখন হাসতে হাসতে তাকে লক্ষ্য করছে। লোকটির হাসি একদম বিদঘুটে ছিল। ভয়ঙ্কর কিছু ঘটানোর প্রস্তুতি চলছিল। মিস্টার জিওন, অবশেষে তাহলে বইয়ের টানে চলে আসলেন। আহ, কি ভালোবাসা।